ডক্টর বি.আর. আম্বেদকর বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কোট প্যান্ট পরা ভারতের সংবিধানের জনক, যার খোদাই করা মূর্তি আমাদের দেশে মুড়ে মুড়ে পাওয়া যায়। এই চেনা রাজনৈতিক এবং আইনি পরিচয়ের বাইরেও ওনার আসল লড়াইয়ের জীবনটা কেমন ছিল। তিনি ছিলেন কলম্বিয়া ইউনিভার্সিটি আর লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ডক্টরেট করা ভারতের ইতিহাসের সেরা মস্তিষ্কদের একজন, যার ক্লাসের নোট বই দেখার জন্য বিদেশের তাবড় তাবড় অধ্যাপকরা দাঁড়িয়ে থাকতেন। অথচ সেই মানুষটাই যখন নিজের দেশে ফিরে এলেন, সম্মানটুকু তো পেলেনই না, উল্টে ঘোড়ার গাড়ি থেকে পর্যন্ত তাকে লাথি মেরে নিচে ফেলে দেওয়া হয়েছিল, স্রেফ ওনার জাতের কারণে। ওনার এবং ওনার সম্প্রদায়ের মানুষদের প্রতি উচ্চ সম্প্রদায়ের এমন চরমতম অপমানই একটি আস্ত সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করেন। নমস্কার, মন্দিরা স্পিক্সে আছি মন্দিরা। আমাদের চ্যানেলের ঐতিহাসিক এবং সত্য ঘটনা অবলম্বনে বি.আর. আম্বেদকরের যা কিছু তথ্য আপনি পাবেন তার সবই আম্বেদকরের নিজের লেখা বই ও ডায়েরি থেকে পাওয়া। 1901 সালের একটি দুপুরের ঘটনা। একটি 10 বছরের বালক ধুলোয় শুয়ে ছটফট করছে। এবার বালকটির অপরাধটা শোনা যাক। তিনি তার বাবার সাথে দেখা করতে যাচ্ছিলেন। তার কাছে ফার্স্ট ক্লাস কামরার টিকিট ছিল, সাথে টাকা ছিল, রাজকীয় পোশাক ছিল, কিন্তু ওনার গায়ে লেগেছিল একটি অদৃশ্য শিলমোহর। সেটি হচ্ছে, তিনি জন্ম নিয়েছিলেন তথাকথিত অস্পৃশ্য সম্প্রদায়ের ঘরে, যে কারণের জন্য সমাজের গোড়া মানুষেরা তাকে ঠেলে ফেলে দিয়েছিল, দূরে সরিয়ে দিয়েছিল। ধুলোয় পড়ে থাকা সেই 10 বছরের বালকটিই যে পরবর্তীকালে 3000 বছরের পুরনো গোড়া সমাজ ব্যবস্থার ভিত নাড়িয়ে দিতে সক্ষম হবে, সেটাকে ভেবেছিল। আমরা সবাই তো ওনাকে সংবিধানের খসড়ার কমিটির চেয়ারম্যান হিসাবে চিনি, কিন্তু মেধার জোরে ওনার বিশ্বজয় করার গল্প অথবা জীবনের শেষ ভাগে এসে চরম ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার গল্প কজন জানি বলুন তো? চলুন শোনা যাক। পড়াশোনার প্রতি ছিল ভীমরাওয়ের অবিশ্বাস্য খিদে, কিন্তু স্কুলের দিনগুলোতে নরক যন্ত্রণা পোয়াতে হতো তাকে। ক্লাসের ভিতরে ঢুকতে দেওয়া হতো না, ক্লাসের বাইরে চট পেতে বসে থাকতেন। তৃষ্ণার্ত অবস্থায় তাকে কুয়ো বা কুঁজো কোনোটাই ধরার অধিকার তার ছিল না। স্কুলের পিয়ন উঁচু থেকে তার মুখে জল ঢেলে দিত। এই অপমানই ওনার ভিতরের জেদটাকে জ্বালিয়ে দিয়েছিল। বর্দার মহারাজা স্কলারশিপ নিয়ে তিনি চলে গেলেন আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে। যে ছেলেটিকে ভারতের মাটিতে মানুষ বলে গণ্য করা হতো না, সেই আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করলেন। এরপর লন্ডনে গিয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি লাভ করলেন। দিনে 18 ঘন্টা লাইব্রেরিতে বসে পড়াশোনা করতেন। তার জ্ঞানের বহর থেকে তাবড় তাবড় অধ্যাপক, জ্ঞানী মানুষেরা মাথা নত করতে বাধ্য হতেন। তিনি ভারতে যখন ফিরে এলেন, বিশ্বের সেরা সেরা ডিগ্রি তার ঝুলিতে। বর্দার মহারাজা তাকে সসম্মানে রাজ্যের মিলিটারি সেক্রেটারির মতো পদে বসালেন। কিন্তু ভারতের সাধারণ জনগণ কি তাকে সেই সম্মানটা দিতে পারল? না। ওনার অফিসের পিয়ন পর্যন্ত ওনার টেবিলে ফাইল ছুঁড়ে মারতেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অফিসের পিয়নরা পর্যন্ত তার সঙ্গে এমনটা করতেন শুধুমাত্র জাতের কারণে। ওনার হাতের ছোঁয়া জল কেউ খেত না। আম্বেদকর বুঝেছিলেন এটা মজ্জাগত মানসিকতা, কোনো ডিগ্রি বা টাকা পয়সা দিয়ে এটাকে পরিবর্তন করা যাবে না। এর জন্য চাই আমূল আইনি ব্যবস্থা এবং সামাজিক মহাবিপ্লব, তবেই এটা থেকে বেরিয়ে আসা সম্ভব। 1927 সালের 20 মার্চ
এগিয়ে গেলেন সেই সামাজিক মহাবিপ্লবের উদ্দেশ্যে, যার নাম ছিল মহাদ সত্যাগ্রহ। রাজস্থানের মহাদ শহরের চাপদার জলাশয়ের জল ছোঁয়ার অধিকার ছিল কুকুর, বেড়াল, ঘোড়া সবার, শুধুমাত্র দলিত মানুষদের সেই অধিকারটা ছিল না। আম্বেদকর হাজার হাজার দলিত মানুষদের নিয়ে সেই জলাশয়ের দিকে এগিয়ে গেলেন, হাতে তুলে নিলেন সেই জলাশয়ের জল। এটি ছিল জল খাওয়ার থেকেও আরও অনেক বড় বিপ্লব, নিজের আত্মসম্মান এবং অধিকার ছিনিয়ে নেওয়ার মহালড়াই। এটা দেখে গোড়া সমাজ ক্ষিপ্ত হয়ে উঠল। তারা জলাশয়কে পবিত্র করার জন্য গোবর এবং গোমূত্র ঢালতে লাগলেন। আম্বেদকর কিন্তু দমে যাওয়ার মানুষ ছিলেন না। সেই বছরই ডিসেম্বর মাসে এক চরম সিদ্ধান্ত নিলেন। তিনি জনসমক্ষে প্রাচীনতম গ্রন্থ, যা জাতপাতকে প্রশ্রয় দেয়, সেটি আগুনে পুড়িয়ে ছাই করে দিলেন। এটি সমকালীন সমাজের বুকে চাবুক পড়ার মতো ঘটনা। তিনি পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে যে বই মানুষকে মানুষের মতো থাকতে দেয় না, মানুষের বাঁচার অধিকার দেয় না, শুধুমাত্র ভেদাভেদ করতে শেখায়, তা মানার কোনো বাধ্যবাধকতা আমার বা আমাদের সমাজের নেই। ওনার এই অসীম সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার বা লড়াই করার ক্ষমতা দেখেই মানুষ ওনাকে বাবা সাহেব বলে ডাকতেন। সাধারণ মানুষের চোখে উনি ত্রাতা হয়ে উঠেছিলেন, কিন্তু ওনার ব্যক্তিগত জীবনটা ভীষণ দুঃখে ভরা। ওনার প্রথম স্ত্রী রমাবাই ছিলেন ওনার জীবনের অনেক বড় শক্তি। আম্বেদকর যখন বিদেশে পড়াশোনা করছেন, রমাবাই তখন ভারতে চরম দারিদ্র্যের সঙ্গে দিন কাটাচ্ছেন, ঘুঁটে বিক্রি করে কোনো রকমে সংসার চালাচ্ছেন। দারিদ্র্য আর সঠিক চিকিৎসার অভাবে তার 5 সন্তানের মধ্যে 4 জনই মারা যান। ভাবা যায়, যিনি গোটা ভারতবর্ষের অধিকারের জন্য লড়াই করছেন আর তার নিজের সন্তানরা অভাবে মারা যাচ্ছে। ওনার সব থেকে প্রিয় সন্তান রাজরত্ন যেদিন মারা গেলেন, তিনি তার বন্ধুকে চিঠি লিখে বলেছিলেন, আমার সামনেটা অন্ধকার হয়ে যাচ্ছে, আমি দেশের জন্য লড়ছি, কিন্তু আমার ঘরের প্রদীপগুলো একটার পর একটা নিভে যাচ্ছে। 1935 সালে ওনার স্ত্রীও মারা যান। ওনার এই ব্যক্তিগত শোককে বুকে আগলে রেখে বাবা সাহেব লিখতে বসেন ভারতের অধিকারের খসড়া, ভারতের সংবিধান। 1935 সালে বাবা সাহেব একটি প্রতিজ্ঞা করেছিলেন, বলেছিলেন, আমি হিন্দু হয়ে জন্মেছি, সেটা আমার হাতে ছিল না, কিন্তু আমি হিন্দু হয়ে মরব না, এটা আমার হাতে আছে। তিনি বুঝতে পেরেছিলেন শত চেষ্টার পরেও হিন্দু ধর্মের কট্টর সম্প্রদায়রা জাতপাতের ঊর্ধ্বে কোনোদিন উঠতে পারবে না, বৈষম্য কোনোদিন যাবে না। সেই জন্য ওনার মৃত্যুর কিছু মাস আগে তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করলেন। তিনি তার লক্ষাধিক অনুগামীদের নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। এটাই ছিল ইতিহাসের সবথেকে বড় শান্তিপূর্ণ রূপান্তর। কোনো রক্তপাত ছাড়া স্রেফ চেতনার কারণে লক্ষ লক্ষ মানুষ একটি ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হলো। ওনার এই দীক্ষা নেওয়ার 2 মাস পরে এই মহাজাতক চিরকালের জন্য শান্ত হয়ে যান। এই ছিলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর, যিনি শুধু একটা দল বা একটা জাতের নেতা ছিলেন না, তিনি ছিলেন আধুনিক ভারতের কারিগর। তিনি মানুষের অধিকারের জন্য, মানুষের সম্মানের জন্য লড়াই করেছিলেন। যে ছেলেটি একদিন পিয়ন না গেলে জল পেত না, সেই অবহেলিত বালকটি একদিন সংবিধানের খসড়া লিখছে, প্রথম আইনমন্ত্রী হয়ে উঠেছিল। ওনার দেখানো পথ আজও আমাদের মনে করে দেয়, সামাজিক সাম্য ছাড়া কোনো দেশই প্রকৃত স্বাধীন হতে পারে না। আজ এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে 3টি প্রশ্ন রেখে যাই। স্কুলের বাইরে বস্তা পেতে থাকা অবহেলিত ছেলেটির
বিশ্বজয় কি আপনাকে অনুপ্রাণিত করলো? 2 নম্বর, নিজের 4টি সন্তানকে হারিয়ে নিজের দেশের জন্য ওনার যে আত্মত্যাগ কি আমাদের ইতিহাসে সঠিক মর্যাদা পেয়েছে? 3 নম্বর, আপনার কি মনে হয় বাবা সাহেবের দেখানো সামাজিক সাম্যের রাস্তা 2026-এ এসে কি পুরোপুরিভাবে সত্যি হতে পেরেছে? আপনার মতামত আমাদের কাছে ভীষণ মূল্যবান, তাই অবশ্যই জানাবেন। ইতিহাসের পাতার আরও ঘটনা শোনার জন্য পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।